ভারতের সাথে চলমান শুল্ক বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় দিশেহারা ভারতের পোশাক কারখানা সহ বিভিন্ন খাত। ভারত থেকে নিজেদের প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে অনেকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পরবর্তী আদমশুমারিতে অবৈধ অভিবাসীদের গণনায় না ধরার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এদিকে গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় আরও ৩২ জন নিহত হয়েছে, জানাবো সেই খবরও। পুরো গাজা উপত্যকা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন পুরো গাজার নিয়ন্ত্রণ নিলেও দীর্ঘমেয়াদে সেই নিয়ন্ত্রণ তিনি ধরে রাখতে চান না। আর এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়ে নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন দেশটির ৫০০-র বেশি সাবেক সরকারি কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় গত ২৪ ঘন্টায় নিহত হয়েছেন আরও ৩২ জন। এছাড়া চরম খাদ্য সংকট দেখা দেয় গাজার প্রায় ১২,০০০ শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পুরো গাজা দখলের পক্ষে ইসরায়েলের বেশিরভাগ মন্ত্রী। নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এক বাক্যে নেতানিয়াহুর প্রস্তাবের পক্ষেই তাই গেছে বেশিরভাগ ভোট। পাশ হয়ে গেছে সেই পরিকল্পনা। তবে ইসরায়েল গাজার পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চাইলেও দীর্ঘমেয়াদে তা ধরে রাখতে চান না বলে জানিয়েছেন নেতানিয়াহু। আমরা গাজাকে শাসন করতে চাই না। আমরা সেখানে কোনো শাসক গোষ্ঠী হিসেবেও থাকতে চাই না। আমরা এটাকে আরব বাহিনীর হাতে তুলে দিতে চাই, যারা আমাদের হুমকি না দিয়ে এবং গাজা বাসিন্দাদের একটি ভালো জীবন দিয়ে সঠিকভাবে শাসন করবে। এদিকে এই ধরনের পদক্ষেপ বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আর গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়ে নেতানিয়াহুকে চিঠি দিয়েছে ৫৫০ জনেরও বেশি সাবেক ইসরায়েলি সেনা, পুলিশ ও কূটনৈতিক কর্মকর্তা। চিঠিতে তারা গাজা সম্পূর্ণ দখলের পরিবর্তে জিম্মিদের ফিরিয়ে আনা, যুদ্ধ বন্ধ করা, হামাসকে গাজার শাসন ক্ষমতা থেকে সরানো, আঞ্চলিক জোটে যোগদান সহ অন্যান্য ইস্যুতে মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করেন। অন্যদিকে গাজায় চরম ক্ষুধা আর দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক খাদ্য সংকট পর্যবেক্ষক সংস্থাগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় ৫ বছরের নিচে প্রায় ১২,০০০ শিশু চরম অপুষ্টিতে ভুগছে। অন্যদিকে ইউনিসেফ জানায় জুন থেকে জুলাইয়ের মধ্যে পুষ্টিহীনতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২৫শে জুন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় ৬৮টি ট্রাক চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, রক্ত, ট্রমা এবং অস্ত্রোপচারের সরঞ্জাম। কিন্তু এই পরিমাণ প্রয়োজনের মাত্র একটি অংশ, কেননা হাসপাতালগুলোতে সবচেয়ে মৌলিক সরঞ্জামও শেষ হয়ে গেছে। এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে অস্ট্রেলিয়া। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, স্বীকৃতির সঙ্গে কিছু শর্তও থাকবে। ভারতীয় পণ্যের ওপর মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৫০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে দিশেহারা পোশাক উৎপাদনকারী কোম্পানি পার্ল গ্লোবাল ভারত থেকে সরিয়ে বাংলাদেশ সহ ৪টি দেশ থেকে পোশাক উৎপাদন করবে কোম্পানিটি। গ্যাপ ও কোহলস সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ভারতে উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে পার্ল গ্লোবাল। কিন্তু এখন ভারত থেকে রপ্তানি করলে ৫০% শুল্ক দিতে হবে। তাই মার্কিন ক্রেতাদের চাপে পড়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কোম্পানিটির মহাপরিচালক। তিনি জানান, মার্কিন ক্রেতাদের তারা প্রস্তাব দিয়েছেন ভারতে যেসব পোশাক উৎপাদন হতো সেগুলো এখন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং গুয়েতেমালার ১৭টি কারখানায় নিয়ে যাওয়া হবে। এতে করে উচ্চ শুল্ক এড়ানো সম্ভব হবে। তিনি আরও জানান, কিছু মার্কিন ক্রেতা ভারতে উৎপাদিত পণ্যই নিতে চায়, তবে সেক্ষেত্রে ট্রাম্প যে শুল্কের বোঝা চাপিয়েছেন সেটির ভাগ ক্রেতাদেরও নিতে হবে। ইসরায়েলি অবরোধ ও টানা হামলার মুখে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ব্লাড ব্যাংকগুলোতে রক্তের মজুদ শেষ হয়ে গেছে। এছাড়া অনেক সম্ভাব্য রক্তদাতা অপুষ্টিতে ভুগছেন, ফলে তাদের রক্ত নেওয়া সম্ভব হচ্ছে না। জ্বালানি সংকটও তীব্র হয়েছে, অব্যাহত রয়েছে ত্রাণ নিতে যাওয়া মানুষের মৃত্যু। গাজার আল শিফা, আল আকসা ও নাসের এই ৩টি হাসপাতাল বর্তমানে সীমিত আকারে চালু থাকলেও রক্তের সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক মানুষ স্বজনদের বাঁচাতে রক্ত দিতে চাইলেও চিকিৎসকেরা তাদের ফিরিয়ে দিচ্ছেন, কারণ অপুষ্টি ও পানিশূন্যতার কারণে তারা রক্তদানে অযোগ্য হয়ে পড়েছে। চিকিৎসকরা জানান, রক্ত দিতে যাওয়া বেশিরভাগ মানুষই অপুষ্টিতে ভুগছে। অনেক সময় রক্তদানের পরপরই তারা অজ্ঞান হয়ে পড়ছেন। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি তো বাড়ছেই, সেই সঙ্গে ওই রক্ত ব্যাগটিও নষ্ট হচ্ছে।
মার্চ মাস থেকে এ পর্যন্ত 100 জনের বেশি চিকিৎসক ও সার্জনকে গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি। এর ফলে জটিল রোগীদের চিকিৎসা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় এখনো 14,800 রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন। এদিকে ইসরায়েলের বোমা ও ট্যাঙ্ক হামলায় গাজার নিজস্ব খাদ্য উৎপাদন ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং UN স্যাটেলাইট সেন্টারের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে গাজার মাত্র 8.6% চাষযোগ্য জমি এখন প্রবেশযোগ্য। এর মধ্যে মাত্র 1.5% জমি এখনো ক্ষতিগ্রস্ত হয়নি। জাতিসংঘ জানিয়েছে গাজার জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত 2 দিনে কেরেম আবু সালেম সীমান্ত দিয়ে মাত্র 3 লাখ লিটার জ্বালানি প্রবেশ করতে পেরেছে। এটি প্রয়োজনের তুলনায় নগণ্য। এর ফলে 100-র বেশি নবজাতকের জীবন হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ ও অবরোধের প্রতিবাদে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, শহর, রাজধানী ও জনসমাগম স্থলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দখলদারদের দূতাবাসগুলোর সামনে প্রতিবাদ জোরদার করতে হবে। এছাড়া গাজায় দখলদার বাহিনীর সামরিক তৎপরতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এমন আশঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাকে পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে নতুন ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় 22 মাস ধরে চলা সংঘাতে উপত্যকাটিতে 5 শতাধিক স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। ওই স্কুলগুলোতে গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ইসরায়েলের হামলার মাধ্যমে বেসামরিক লোকদের নিরাপদে আশ্রয় নেওয়ার অধিকার হরণ করা হয়েছে। এই স্কুলগুলো মেরামত ও পুনর্গঠনে বিপুল পরিমাণে অর্থ ও সময় প্রয়োজন বলে জানান তারা। এদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলের অবরোধের কারণে গাজায় তীব্র জ্বালানি সংকট চলছে। এতে হাসপাতালগুলোতে প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রোপচার করা যাচ্ছে না। ফলে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শতাধিক শিশুর জীবন বিপদের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে 2 দফায় মোট 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। 25% শুল্ক বুধবার থেকেই কার্যকর হয়েছে। বাকি 25% কার্যকর হবে আগামী 27 আগস্ট থেকে। এই উচ্চ শুল্ক ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলোচনায় অগ্রগতি না হলে এই শুল্ক বাড়তি চাপ তৈরি করবে ভারতের রপ্তানি ও কূটনৈতিক কৌশলে। এখন প্রশ্ন, এই সংকট মোকাবিলায় ভারতের সামনে উপায় কি? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আরোপ করা 50% শুল্ক মোকাবেলা করতে ভারতের সামনে 3টি পথ খোলা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে 3 পথের কথা তারা বলছেন তার মধ্যে অন্যতম হলো আলোচনা। প্রথম দিকে অনুমান করা হচ্ছিল যে ভারতই ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি করবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগে 5 দফা বাণিজ্য আলোচনা হয়েছে। তবে কৃষি, ডেইরি এবং রাশিয়া থেকে তেল কেনা করা। ভারতের আমদানি করা মোট তেলের 1/3 এখন আসে রাশিয়া থেকে। 2022 সালের আগে এটি ছিল মাত্র 0.2%। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ তেল সস্তা হয় ভারত এই সুযোগ নেয়। যদিও ভারত এর আগে বলেছে বিকল্প উৎস থেকেও তেলের চাহিদা মেটানো সম্ভব, যেমন সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও এমনকি যুক্তরাষ্ট্র। ভারতের সামনে তৃতীয় পথ হল যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি। ট্রাম্পের শুল্ক যুদ্ধে ভারত একা নয়, ব্রাজিলও একই ধরনের চাপের মুখে। উভয় দেশই ব্রিক্স জোটের প্রতিষ্ঠাতা সদস্য। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, এই শুল্ক ইস্যুতে যৌথ পদক্ষেপের জন্য তিনি ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল প্রায় $87 বিলিয়ন, যা দেশটির মোট জিডিপির 2% মতো। ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, হীরা ও গহনা এবং পেট্রোকেমিক্যালস। নতুন শুল্ক কার্যকর হলে ওষুধ ছাড়া অন্য প্রায় সব রপ্তানি ব্যাহত হতে পারে। তাই এই জট কাটাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের সাথে চলমান শুল্ক বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প কথা বলেন। এর আগে ভারতীয় পণ্যের উপর প্রথম দফায় 25% এবং পরবর্তীতে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প।
ট্রাম্প প্রশাসন জানায়, ভারতের রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভারত সহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। এই শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলে অভিহিত করেছে দেশটি। সেই সাথে জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন আদমশুমারিতে অবৈধ অভিবাসীদের আর গণনায় না রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে রয়েছে তারা আদমশুমারিতে গণ্য হবে না। এছাড়া কমার্স ডিপার্টমেন্টকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে তারা আধুনিক তথ্য ও 2024 সালের নির্বাচনে ফলাফলের ভিত্তিতে একটি নতুন ও সঠিক জরিপ তৈরি করে। পরবর্তী আদমশুমারি 2030 সালে হওয়ার কথা। ট্রাম্প এর আগেও 2010 সালের আদমশুমারিতে নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্ন যুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সেই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 2019 সালে বাতিল করে দেয়। বিশেষজ্ঞ ও সমালোচকদের মতে, অভিবাসীদের বাদ দিলে অনেক এলাকা ফেডারেল ফান্ডিং ও কংগ্রেসীয় প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে। দেশটিতে প্রতি 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়।